নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা সম্ভবত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হাজার হাজার নয়, লাখো লাখো মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন। সেটা হচ্ছে, বিজেপি এবার ভোট চেয়েছিল, তাদের যে ট্যাগলাইন ছিল ভয় আউট ভরসা ইন। কোথাও মানুষ ভেবেছিলেন ৪৫% মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা বিজেপির মধ্যে একটা ভরসা স্থল খুঁজে পেয়েছিলেন, একটা ভরসাযোগ্য পার্টি খুঁজে পেয়েছিলেন। কিন্তু আজকে জয়ের পরে যখন ঠিক ১ মাস অতিক্রান্ত হয়েছে, মন্ত্রিসভা গঠন হয়েছে, প্রায় ১ মাস হয়ে গেল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি যেন একটা চাপা ভয় সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে কাজ করছে। কিন্তু তার থেকেও বড় কথা, যারা দুর্নীতি করেছে, তৃণমূল আমলে চুরি করেছে, তারা তো ভয় পাবেনি, কিন্তু যারা ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা কোথাও একটা মনে করছেন, কোথাও একটা তাদের সাথে প্রবঞ্চনা করা হয়েছে। অর্থাৎ আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, তাহলে কি ভরসার স্থলে লাথি মারল বিজেপি? এই প্রশ্নটা এই কারণেই উঠে আসছে। দেখুন, মেন স্ট্রিম মিডিয়ায় একেবারে জয় জয়াকার চলছে, ঢক্কানিদার চলেছে। মেন স্ট্রিম মিডিয়া বলতে যেগুলো প্রাতিষ্ঠানিক চ্যানেল, তারা আগে গদি মিডিয়া বলা হতো, দালাল মিডিয়া বলা হতো, এবং এখন সেই দালালির মাত্রা তৃণমূল আমলে যা ছিল তার থেকে বহুলাংশে তারা বৃদ্ধি করেছে। মানে জয় জয়াকার একেবারে, মানে কোনো রকম কিচ্ছু খারাপটি তারা দেখতে পাচ্ছে না, কোনো রকম সমালোচনা, সাধারণ মানুষের উপর অত্যাচার নিপীড়ন তারা দেখতে পাচ্ছে না, হকার উচ্ছেদ তারা দেখতে পাচ্ছে না, কিছুই তারা দেখতে পাচ্ছে না। ভালো কথা, সেটা তাদের আলাদা পলিসি। কিন্তু আমরা যে খবর উঠে এসছে, এমনকি দৈনিক সংবাদপত্রে, আনন্দবাজার পত্রিকায়, গণশক্তিতে, এই সময়ে প্রতিদিনে, বা সোশ্যাল মিডিয়ায়, যা এই মুহূর্তে রাজ্যের কোটি কোটি মানুষ দেখেন, তাতে কোথাও একটা মনে হচ্ছে যে গরিব মানুষের একটা বড় সেকশন তারা প্রান্তিক, তারা মধ্যে একটা বড় সেকশন শিডিউল কাস্ট, পূর্ববঙ্গ থেকে তাদের পূর্বপুরুষরা উদ্বাস্তু এসেছিলেন, নানাভাবে তারা চাকরি বাকরি না পেলেও হকারি করেন, অন্যান্য ছোট ব্যবসা করেন, কোথাও তাদের ওপর পেটে লাথি পড়েছে। দেখুন, 1989 রেলওয়ে প্রোটেকশন অ্যাক্টে রেলের মধ্যে হকারি করা বা রেল লাইনে রেলের প্রপার্টিতে করা বেআইনি আছে, কিন্তু তা সত্ত্বেও গোটা দেশে মোটামুটি রেলকে কেন্দ্র করে একটা হকারি ব্যবসা চলে, এবং সেটা বিজেপি রুল স্টেটে কমিয়ে গেলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেহেতু কিছুটা ভিন্ন, এবং পশ্চিমবঙ্গ একটা পার্টিশন স্টেট, অর্থাৎ বিভাজিত রাজ্য, পূর্ববঙ্গ আলাদা হয়ে যায়, উদ্বাস্তু মানুষের ঢল নামে, তারা বিভিন্ন জায়গায় জমি দখল করে, রেলের অংশের মধ্যেই তারা বাজার দোকান ছোট ছোট করে করে বাঁচার পথ খুঁজে পায়। কিন্তু সেগুলো যেভাবে একেবারে শিয়ালদা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত ডেমোলিশন হচ্ছে, এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসে বলেছেন অমৃত ভারত স্টেশন করা হবে, অর্থাৎ কোথাও কিছু থাকবে না, এবং রেল তার প্রপার্টি উদ্ধার করার নামে যেভাবে একদিন বা দুদিনের নোটিশে, হয়তো পুরনো নোটিশ ছিল, বাড়ি ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, আমার হিসেব মতো এই মুহূর্তে রেল হকার উচ্ছেদের ফলে টোটাল যে সংখ্যা প্রায় ২০-৩০ হাজার হকারের এবং তার সংলগ্ন যদি বলেন যে জড়িত ব্যবসায়ী পেটে লাথি পড়েছে। আমি কখনো বলছি না যে রাস্তার দখল করে পুরোপুরি ফুটপাথ জুড়ে ব্যবসা করাটা কোনো বৈধ, কিন্তু কোথাও একটা তারা মনে করছেন, তারা বলছেন বর্ধমান থেকে শুরু করে শিয়ালদা, শিয়ালদা থেকে শুরু করে হাবড়া, হাবড়া থেকে শুরু করে বনগাঁ, সর্বত্র এক দৃশ্য চোখে পড়েছে। তারা বলেছেন যে আমরা ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিলাম, কিন্তু বিজেপি একেবারে আমাদের পেটে লাথি মারল। অর্থাৎ এইটাই আমি বলতে চাইছি, কোথাও ভরসা স্থলে তাহলে কি একদম লাথি পড়লো? ঠিক একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, কদিন আগে দেখেছি যে গরুর যে হাটগুলো, যেগুলো গ্রামীণ অর্থনীতিতে হিন্দু ঘোষেদের দ্বারা মোটামুটি নিয়ন্ত্রিত হয়, তারাই প্রতিপালন করে, গ্রামে বউরা
হিন্দু বাড়ির বেশিরভাগ গোপালন করেন, তারা এইবার কুরবানির ঈদে, যেটাকে বলা হয় ঈদুল আজহার, তাতে ঈদ গরু বিক্রি হয়নি, গরুর হাট বন্ধ ছিল। ঈদ তো মিটে গেছে, তারপরেও যে অবস্থা, পুরুলিয়া থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে আপনাদের ক্যানিং পর্যন্ত সর্বত্র হাট শূন্য, এবং বহু জায়গায় দেখা যাচ্ছে যে ফিট করতে না পারে, অর্থাৎ গরুকে খাবার অকারণে না দিয়ে গরু ছেড়ে দেওয়া হচ্ছে। যে ঘটনাটা উত্তরপ্রদেশে ছিল, গ্রামীণ অর্থনীতির এই ভিত্তি কিন্তু একটা গোপালন। পশ্চিমবঙ্গের ইতিহাসে 200-250 বছরের শুভেন্দু অধিকারী সরকার এসছে, তো জুম্মা 1 মাস হয়েছে বিজেপি সরকার এসছে, কিন্তু যেভাবে এই গোয়ালারা, এই ঘোষ সম্প্রদায়, এই হিন্দু মহিলারা প্রকাশ্যে বলছেন, তার ভিডিও পরিষ্কারভাবে চলে এসছে যে আমরা ভরসা করে ভোট দিয়েছিলাম, কিন্তু কোথাও একটা আমাদের পেটেই লাথি পড়লো। এই নিয়ে আলোচনা করব, কেন হলো না হলো। আপনারা যারা আমার চ্যানেলটিকে নিয়মিত দেখছেন বা দেখেন, তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনাদের সম্ভব এখনো পর্যন্ত 23-24 জন আমার মেম্বারশিপ নিয়েছেন, যদি সংখ্যাটিকে বাড়াতে পারেন খুবই ভালো হয়, কারণ মেম্বারশিপ না এলে আমার পক্ষে এই চ্যানেলটা দীর্ঘ চালানো খুব মুশকিল, কারণ আনুষঙ্গিক কিছু খরচাপাতি আছে, আপনারা বুঝতেই পারেন। মেম্বারশিপ হলে চ্যানেলটা আপনাদের কথাই মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমার পক্ষে সুবিধা হবে। এবার আসি মূল কথায়, যে শুভেন্দু অধিকারী তিনি এখনো পর্যন্ত মন্ত্রিসভা বিস্তার করলেও, মুখ্যমন্ত্রী নিজের হাতে কিছু দপ্তর রাখলেও, বাকি কজন মন্ত্রীর দপ্তর বিলিবন্টন হলো, বাদবাকিদের কিন্তু এখনো কোনো দপ্তর বিলিবন্টন হচ্ছিল না, এবং তিনি বারবার দিল্লি যাচ্ছেন, দপ্তর নিয়ে একটা সংকট চলছে। কিন্তু এই শুভেন্দু অধিকারী, আপনারা সকলেই জানেন, দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, তৃণমূল করেছেন, তৃণমূলের ভালো মন্দ ব্যাগেজ, এবং নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে নারদা স্টিং অপারেশন, যত কিছু কাণ্ড শুভেন্দু অধিকারীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সবই আছে। কিন্তু এই শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে তার যে নতুন করে পুনর্জন্ম হলো, কিন্তু বিরোধী দলনেতা থাকাকালীন তিনি মীনা পুরোহিত এবং তাপস রায়কে পাশে বসিয়ে রীতিমতো প্রেস কনফারেন্স করে হকার উচ্ছেদ সংক্রান্ত ব্যাপারে, যেটা 1-1.5 বছর আগে আমরা জানি যে মমতা ব্যানার্জির শাসনকালে কলকাতা পুরসভা কিছু কিছু জায়গায় হকার এভিকশন ড্রাইভ শুরু করেছিলেন, কারণ ভয়ঙ্করভাবে ফুটপাত শুধু নয়, রাস্তাও দখল হয়ে যাচ্ছিল দক্ষিণ থেকে উত্তর কলকাতায়। যদিও সেই এভিকশন স্টপ হয়ে যায় মমতা ব্যানার্জির হস্তক্ষেপে, কিন্তু তখন সেই সময় শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনারা একটু মন দিয়ে শুনুন। যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না, এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনারা সেটা ভালো করে শুনলেন। এরপর আপনারা নিশ্চয়ই জানেন যে দমদম স্টেশনে কি হয়েছে। হকাররা ফাইনালি, যারা স্টেশনের বাইরের হকার, সেখানে কয়েকটি দোকান আছে, গীতা প্রেস তাদের আছে, সেটা ভাঙা হয়নি। একটি মন্দিরও রয়েছে, সেটাও ভাঙা হয়নি। আমার মতে যদি বেআইনি কিছু হতে পারে তাহলে মন্দিরও ভাঙা উচিত, মসজিদ থাকলে সেটাও ভাঙা উচিত। যে কোনো ধর্মস্থান যদি প্ল্যাটফর্মে থেকে থাকে তাহলে ইট শুড বি ডেমোলিশড, কারণ সেটাও প্ল্যাটফর্ম
পরিষ্কার করে রেলের নিজস্ব জমিটাকে উদ্ধার করার। এখন প্রশ্ন যেটা আসছে যে বড় বড় ব্যবসায়ীরা, আদানি না হোক অন্য সংস্থা, তারা রেলের জমি নিয়ে হকারি করবে, সে করতে পারে, কিন্তু তাহলে ছোটদের দেওয়া হোক। এ নিয়ে বিভিন্ন রকম ঘটনা, আলোচনা। এবং আমরা দেখেছি যে আইএনটিটিউসির যিনি এখানে নেতা ছিলেন ঋতব্রত, সে তো নামা তো দূরস্থান, এটা পরে আসবো, সে দলবদল করে কোথায় চলে গেল। কিন্তু শিয়ালদা স্টেশনে যেভাবে ডেমলিশ করে দেওয়া হলো, বুলডেজার নামিয়ে স্টেশনে, এবং তারপর সেগুলোকে গাড়ি করে একেবারে রেলের ট্রাকে করে কিভাবে মালপত্র সরিয়ে নিয়ে যাওয়া হলো, এবং তারপর হকাররা টোকেন ভিক্ষা করতে নামলেন, এবং এটা সর্বত্র হচ্ছে। আমি বলছি না যে এটা ক্লিয়ার করার দরকার, ক্যারেজওয়ে পরিষ্কার করার দরকার, কিন্তু উইদাউট কিছু একেবারে সরাসরি পিটেলাতি। ওই যে বলছি, এই হকার ইউনিয়নের নেতারাই তার আগে বলেছিলেন যে আমাদের কিছু হবে না, কিন্তু কোথাও একটা বোধহয় ভরসাস্থলে বড় তাড়াতাড়ি লাথি পড়েছে। আপনারা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে একটা ছোট্ট ভিডিও যদি দেখেন, অনেকেই এই ভিডিও ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছে। দোকানগুলো যে ভেঙেছে স্টেশন থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে কিভাবে নিয়ে যাওয়া হলো। আপনারা এটাও দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের টোটাল গো কেন্দ্রিক, অর্থাৎ গরু ব্যবসায়, গরুর চামড়া, তার বিক্রি, তার দুধ, তার লেদার, এবং সেই লেদার কমপ্লেক্সকে কেন্দ্র করে লেদার কমপ্লেক্স, তার অন্যান্য চামড়া, বিদেশে রপ্তানি, সব মিলিয়ে প্রায় 23,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের এই বিষয় থেকে আসে, অর্থাৎ গরু সংক্রান্ত ব্যবসায়। কিন্তু এবার গ্রামাঞ্চলে এই গরু একেবারে যারা প্রতিপালন করে তারা পরিষ্কার বলেছেন বিজেপিকে এনেছি, কিন্তু তাদেরও কোথাও ভরসাস্থলে লাথি পড়েছে। এবং সঙ্গে আর একটা সেকশন যারা এক্সপোর্ট করে, এই এক্সপোর্টের মধ্যে সব কিন্তু মুসলিম নেই, একটা বড় সেকশন কিন্তু হিন্দু এক্সপোর্টাররা আছে, তাদের ক্ষেত্রেও লাথি পড়েছে। তাহলে কি মুসলমানরা আর এক্সপোর্ট করবেন না, হিন্দুরা আর গরু পুষবেন না? তাহলে এই ক্ষেত্রেও তো আমরা দেখতে পাচ্ছি যে কোথাও একটা ভরসাস্থলে লাথি পড়ল। দেখুন আরেকটি ঘটনা, সেটা হচ্ছে স্মার্ট মিটার। এই ব্যাপারেও কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, তৃণমূল সরকার ছিল, বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিউ টাউন, সল্টলেক, অন্য জায়গায় স্মার্ট মিটার তারা চালানোর চেষ্টা করেছিল, কেন্দ্রীয় সরকারের ডাইরেকশন ছিল, অর্থাৎ আগাম পয়সা দিয়ে আপনাকে বিদ্যুৎ কিনতে হবে এবং সেটা আপনি খরচা করতে পারবেন, আপনার পয়সা না থাকলে আপনি বিদ্যুৎ পাবেন না। এবার ঘটনা হচ্ছে যে এই যে স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটারের ব্যাপারে আপত্তি ওঠে, আন্দোলন হয়, এবং খোদ শুভেন্দু অধিকারী নিজে প্রেসকে ডেকে বলেন যে স্মার্ট মিটার ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা কি দেখছি, যার উপর ভরসা করেছিল মানুষ, ভেবেছিল যে মমতা ব্যানার্জি এলে হয়তো আবার স্মার্ট মিটার চালু করবে, কারণ অরূপ বিশ্বাস, যিনি এখন ভয়ে কাঁপছেন, জেলে যেতে পারেন, বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু স্মার্ট মিটার বসানোর খুব একটা বিরোধিতা করেননি তৎকালীন অবস্থায়। কিন্তু এই সরকার এসে প্রথমে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সরকারি অফিসে স্মার্ট মিটার বসানো হবে, না সে পয়সা সরকার দেবে। কিন্তু তারপরে যে বিষয়টা গেছে, স্মার্ট মিটার প্রবর্তন করা হবে, এটা মোটামুটি ক্যাবিনেট র্যাঙ্কের ডিসিশন না হলেও সরকারিভাবে সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রেও যে ভরসা ছিল, সেই ভরসার জায়গায় কোথাও একটা লাথি পড়লো নাকি? দেখুন, আমি পরপর পরপর একটা একটা করে বিষয় বলছি। মানুষ যে ভরসা করেছিল, আবার ধরুন ডিএফ কবে পাবেন না পাবেন, হয়তো পাবেন, কিন্তু সরকারি কর্মচারীদের একটা বড় সেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, এবং তারা দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে আন্দোলন করতেন। তাদের আন্দোলনের ঠেলায় কয়েকজনকে অনেক সময় ট্রান্সফারও করা হয়েছে, হয়নি তা নয়। সুতরাং সরকারি কর্মচারীরা ভেবেছিলেন যে তাদের বাক স্বাধীনতা, আন্দোলনের স্বাধীনতা, তারা শিক্ষকরা ভেবেছিলেন, কলেজ স্কুলে শিক্ষকরা ভেবেছিলেন কারুর কিছুতে হাত পড়বে না, যেমন আছে তেমন, বরঞ্চ একেবারে খোলা মনে উদারভাবে সমস্ত রকম সমালোচনা করা যাবে। ভরসা, বিশাল ভরসা, তারা ভোট দিয়েছে। কিন্তু সেইখানেও কিন্তু কোথাও একটা
তারা সেই ভরসায় মনে করছেন আঘাত হয়ে গেছে। শুধুমাত্র তারা বলতে লিখতে পারবেন না তাই নয়, এরপরে তাদের ফেসিয়াল রিকগনিশন, স্কুল শিক্ষকরা ভেবেছিলেন তারা একটা টিউশনি করে খান, তাদেরও ভরসাস্থলে তারাও দলে দলে ভোট দিয়েছিলেন, হবে না। এরপরে আমি নিশ্চয়ই সরকারি কর্মচারীরা অনেক ক্ষেত্রে কাজ করে না, কিন্তু বহু সরকারি কর্মচারী কাজ করেন, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যে সরকারি কর্মী মাত্রই চোর এবং তারা কাজ করে না, ফলে তাদের এমন করে ফেসিয়াল রেকগনিশন একটা আইডেন্টিটি কার্ড দেওয়া হবে যাতে তারা টাইমলি অফিসে আসবেন, অফিসের বাইরে যাবেন। দেখুন, আমরা বেসরকারি চাকরি আমি সারা জীবন করেছি, সাংবাদিকতার চাকরির কোনো টাইমের ঠিক নেই, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টাও কাজ করতে হয়। সরকারি সাধারণ কর্মীদের একটা স্টিপুলেটেড 8 ঘন্টা টাইম থাকে। তো এবার সেই ভরসাস্থলেও কোথাও একটা কিন্তু তাদের ভরসাস্থল নড়ে গিয়েছে। আমি নিজে জানি যে সমস্ত সরকারি কর্মীরা বা আধা সরকারি কর্মীরা বিভিন্ন জায়গায় বলতেন লিখতেন, তারা কিন্তু একটা ভয়ঙ্কর অস্বস্তিকর অবস্থায় আছে যে যদি বাবা কিছু হয়ে যায়, অর্থাৎ তাদেরও কোথাও একটা ভরসাস্থলে আঘাত পড়েছে বলে প্রাইমারিলি মনে হচ্ছে। এরপর আসি আইনের শাসন। কি বলা হয়েছিল? পুরোপুরি আইনের শাসন চলবে। নিশ্চয়ই আইনের শাসন তো প্রতিষ্ঠা হওয়ারই কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেক ক্ষেত্রে গ্যাজা কেস দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে, হয়নি তা তো নয়। আমরা জানি মানস ভূঁইয়া থেকে শুরু করে একেবারে একাধিক নেতার বিরুদ্ধে এমন মামলা দেওয়া হয়েছে, পরে তারা যখন তৃণমূলে চলে গেছে মামলাগুলো হালকা হয়ে গেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনাটা তো ঘটেছে, মন্ত্রী অবধি হয়ে গেছেন, এমপি অবধি হয়ে গেছে। আমরা জানি মুর্শিদাবাদের একজন কংগ্রেসের তিনি এমপি হয়েছেন। তাহলে কোথাও একটা ভরসাস্থল ছিল, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আইনের শাসন কিন্তু আইনের শাসন কিন্তু ওই 2024-এর 5ই আগস্ট যেটা বাংলাদেশে হয়েছিল, হাসিনাকে উৎখাত করে দেওয়ার পরে জামাতের লোকেরা ভাঙচুর করা, মবক্রেসি, জনতাই হাতে আইন তুলে নিল, তারাই যা বলবে অ্যারেস্ট করতে হবে, তাদের ইচ্ছে এই আইন। আপনি কোনো সম্পত্তিতে কিন্তু ওইভাবে হাত দিতে পারেন না। আইনের শাসন কি এলো? আইনের শাসন আসার ব্যাপারেও কিন্তু মনে হচ্ছে এই যে মবক্রেসি মানে ভিড়ই যেন একজনকে চোর সাব্যস্ত করছে, ভিড়ই একজনকে বলছে দোষী, একে অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ আইনের শাসনটা যতটা না আইনগত পদ্ধতিতে হচ্ছে, সেটা ভিড় যা বলছে সেটাই হচ্ছে। বাংলাদেশ তো এখন আমাদের দিকে হাসছে যে ওরা এই পারের বাঙালিরা বলেছিল না যে ওদের দেশে কতগুলো অশিক্ষিতর হাতে চলে গেছে গোটা দেশটা। তো আমাদের এখানে তাই তো হচ্ছে। এখানে ভিড় যেটা বলছে সেটাকে জনরোষ বলা হচ্ছে, তারপর তার অ্যারেস্ট হচ্ছে। এবং সবচেয়ে শুনলে অবাক হবেন, আমি টিভি চ্যানেলে দেখানো হয়েছে, এরম বহু নাম নিচ্ছি না, কাউন্সিলর বা দাবাং আমাদের বরানগর, উত্তর 24 পরগনা বা অন্য এলাকার ধরে নিয়ে যাওয়া হচ্ছে সারাক্ষণ টিভি চ্যানেল পেছনে। জানেন কি, কেসগুলোর পরের দিনকেই তারা ছাড়া পেয়ে যাচ্ছে, না জেল কাস্টডি হচ্ছে না পুলিশ কাস্টডি হচ্ছে। এবং কারোর বিরুদ্ধে হয়তো 20,000 টাকা কারোর কাছ থেকে চাওয়ার অভিযোগ, কোনো একজন মহিলা বলেছে আমাকে ফোনে উত্ত্যক্ত করেছে, সবই বেলেবল কেস। এবং তার আগে কিন্তু ভিড়, তাদের ক্লাব, পার্টি অফিস, অন্যান্য কিছু ভাঙচুর হচ্ছে, ভিড়ই বলছে এরা চোর। এবং চোর 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 করে ভিড়কে তাতিয়ে সেন্ট্রাল ফোর্স কিছুটা তাদের প্রোটেকশন দিয়ে রক্ষা করার চেষ্টা করছে, কখনো সেটাও দিচ্ছে না। অর্থাৎ আইনের শাসনের বদলে কোথাও যেন মনে হচ্ছে একটা ভরসাস্থল আঘাতকে যে ভিড়ের শাসন। এবং জয়প্রকাশ মজুমদারকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি বলছেন আমি গাড়ি থেকে নামবো না। আরে বাবা, পুলিশকে তো কাউকে ওই রকমভাবে আইনের শাসন মানে ভিড়ের হাতে ছেড়ে দেওয়া না, আইনের শাসন মানে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরে নিয়ে যাওয়া নয়। সেই জন্য হাইকোর্ট অলরেডি স্ট্রিকচার দিয়েছে। তাহলে মবক্রেসিটাকে অর্থাৎ ভিড়ের শাসনটাকেই আইনের শাসন বলা হচ্ছে, যেটা কিন্তু ভরসা নয়। ভয় আউট ভরসা ইনের মতো ওই ভরসার গোড়াতেও কোথাও একটা কিন্তু আঘাত লাগছে বলে মনে হচ্ছে বহু মানুষের। এবং তারা বলছেন পুরনো মামলা খোলা হচ্ছে। পুরনো মামলা ধরুন শুভেন্দু অধিকারী বললেনই যে এবার যাদের অভিযোগ আছে আমরা সেটা নিশ্চয়ই যদি হিংসা হয় ভোট পরবর্তী দেখব, কিন্তু তিনি 2021 সালে কি করেছেন দেখাবে। অর্থাৎ এখন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যদি আক্রান্ত হন
তিনি বিচার পাবেন কিনা নির্ভর করবে 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, বা এমন হলো যে এখনটা লঘু হয়ে গেল, 21-এরটাই গুরুত্ব পেল, এটা কি হতে পারে? তখন হয়নি, নিশ্চয়ই তার বিরুদ্ধে সেইটাও প্রয়োগ হবে। আবার এখন তিনি যদি অভিযোগ করেন আমি আক্রান্ত, সেটারও অভিযোগ নিতে হবে। তখনকার দিনে আইনের ভরসা কিন্তু এটা নয়। বহু মানুষ তো এই ভরসায় ভোট দিয়েছেন, সবাই যে এই ভরসার বাইরে ভোট দিয়েছেন তা তো নয়। এবং একই বাড়িতে বহু মানুষ বিভিন্ন দল করেন, সেই ভরসাটাও কিন্তু কোথাও একটা টলে যাচ্ছে বলে মনে হচ্ছে। অলরেডি তিনি বলেছেন 2019 সালের পরে যে সিএ এসেছিল, নাগরিকত্ব সংশোধনী আইন, সেই ক্ষেত্রে কারা সরকারি সম্পত্তি নষ্ট করেছিলেন সেই সব খোলা হবে পুরনো আইন। সিদ্ধিনাথ গুপ্তকে বলেছেন, হ্যাঁ খুলুন, ভালো। তাহলে আমার মনে হয় যে সারদা কাণ্ডর কি কি হলো সেগুলো পুরনো ফাইল খোলা দরকার, নারদা স্টিং অপারেশনে কি কি হলো সেগুলোও খোলা দরকার, এবং এর অতীতে যাদের নাম বিভিন্ন সময় এসছে, যারা ওয়াশিং মেশিনে ঢুকেছেন, তাদের পুরনো মামলাগুলোও খোলা দরকার। তাহলেই মনে হয় যে ভরসা পাবে সাধারণ মানুষ, যে বিচারের ব্যাপারটা একতরফা থাকবে না। এই ভরসাটাই আমি বারবার যেটা বলতে চাইছি, যে কোথাও একটা ভরসাস্থল কিন্তু মনে হচ্ছে যেন একটা টলে গেল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই নতুন লিডার অফ অপোজিশনকে কেন্দ্র করে আমরা যে কুনাট্য দেখছি, সেটা নিয়ে বলবো। তার আগে বলি আর একটা জিনিস, বামফ্রন্ট আমলে সুব্রত মুখার্জির পুরসভা তো 5 বছর ধরে চলেছে। সুব্রত 2000 সালে জিতেছিলেন, কই অনেক ক্ষেত্রে বিরোধ হয়েছে কর্পোরেশনের সাথে বুদ্ধ ভট্টাচার্যের সরকারের, কিন্তু তা নিয়ে তাদেরকে ইস্তফা দিতে হয়নি। বেশ কিছু পুরসভা কংগ্রেস চালাতো, এমনকি তৃণমূল আসার পরেও একাধিক জেলা পরিষদ পুরসভা সিপিএমের হাতেও ছিল, তৃণমূল হাতেও ছিল, যদিও পরবর্তী 2014 পরবর্তী তৃণমূল এই পুরসভা ভেঙেছে, এই জেলা পরিষদ ভেঙেছে। মালদা মুর্শিদাবাদের জেলার দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি নাই, তার হাত ধরেই জেলা পরিষদ বদল ঘটেছে। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি সবাই পদত্যাগ করে দিচ্ছে। কেন পদত্যাগ করবে? তারা বলছেন চালাতে পারছি না। কেন চালাতে পারবেন না? ভরসা তো এটাই, দেশে একজন ক্ষমতায় থাকবে, রাজ্যে আর একজন ক্ষমতায় থাকতে পারে, পুরসভায় আর একজন ক্ষমতা থাকতে পারে, পঞ্চায়েতে আর একজন ক্ষমতায় থাকতে পারে, এবং কোঅর্ডিনেটও এতে চলবে। এটা তো এমন নয় যে আমি আলাদা। এটাই আমাদের গণতন্ত্রের দ্য বিউটি, এটাই আমাদের সংবিধান দিয়েছে। তাহলে কোথাও একটা এই পুরো প্রতিনিধিরা, এই পুরসভার চেয়ারম্যানরা, বা এই পুরসভার যারা মেয়র, চন্দননগর বলুন বা কলকাতা বলুন, তারা একটা ভরসাস্থল পাচ্ছেন না এমন তো নয়। 100% চোর। নিশ্চয়ই তারা যে অভিযোগ করছেন, যেটা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, যে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। এখন পুলিশের এই ভয় কেন আসবে? সবার ক্ষেত্রে এটা যদি সত্যিও হয়ে থাকে, তাহলে সেটা তদন্ত করে দেখা দরকার। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এই ভরসাস্থলটা কেন পাওয়া যাবে না? বা যে সরকার এসছে বিজেপির, তাদের ক্ষেত্রেও এটা অসম্ভব ভরসাস্থল হওয়া দরকার ছিল। এবার আসি একেবারে শেষের দিকে। আমরা কি দেখলাম? আমরা জানতাম তো তৃণমূলের যারা হেরেছে তারাও চোর, তৃণমূলের যারা জিতেছে তারাও চোর। বিজেপি যা বলেছিল সেটাই যদি মেনে নেওয়া হয় যে সবাই দুর্নীতিগ্রস্ত, তাহলে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে সিপিএমে অভিযোগ ছিল ব্যক্তিগত চারিত্রিক এবং অন্যান্য অভিযোগে তাকে দল থেকে তাড়ানো হয়েছিল, তারপর তৃণমূল নেয় এবং তার বিরুদ্ধে সেই অভিযোগ ধামাচাপা পড়ে। সন্দীপন সাহা, তার বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে অভিযোগ, এবং সেটা প্রিয়াঙ্কা টিবরিওয়াল বিক্ষোভ দেখিয়ে কদিন আগে পরিষ্কার করে দিলেন যে কি কি অভিযোগ, এবং বিজেপির লোকেরাও সেটা বলছে। তাহলে 60 জন কি করে আলাদা গ্রুপ করলেন? ঋতব্রতর তো কোনো কাউন্সিলর ভোটে জেতারও ক্ষমতা নেই। তাহলে এই যে ভালো হয়ে গেল, এই 60 জনের ব্লক হলো, তাহলে 60 জন ভালো হয়ে গেল, এদের বিরুদ্ধে কোনো কেস মামলা হবে না। আমরা তপসিয়ায় কি দেখছিলাম? যে বাড়ি তৈরি করেছে জাভেদ খান, সেই বাড়িতে বুলডেজার চলবে। আমরা বুলডেজার দেখতে পাচ্ছিলাম, সব জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে। অথচ জাভেদ খান সই করলেন, কল্যাণ ব্যানার্জি এখন বলছেন তার নাকি 4টে না 5টা বড় বড়
হাউজিং সোসাইটির মতো বাড়ি, তাতে কয়েক হাজার ফ্ল্যাট আছে, তারা এতদিন ধরে কেনই সব জেনে ব্যবস্থা নেননি সেটাও প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গা। যদি এখন জাভেদ খানকে ব্যবস্থা না নেওয়া হয়, জাভেদ খানের পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, যদি এখন ঋতব্রতের বিরুদ্ধে পুরনো কেসে ব্যবস্থা না নেওয়া হয়, যদি আরো অন্যদের ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া হয়, এবং সবচেয়ে বড় কথা আকরুজ্জামান, তার পরিবারের লোকেরা পুরসভায় আছে, এই পঞ্চায়েতে আছে, তার ভাই আছে, জেলা পরিষদে আছে, ভাইয়ের বউ আছে, বিশাল তার সম্পত্তি আরো আছে। এবার ধরুন এরা সব সই করলেন, এরা ভালোর দলে চলে গেল, ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে কি যারা বিজেপিকে ভোট দিয়েছেন, ভরসা করে দিয়েছেন যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জিতে এলেও হবে, হেরে গেলেও হবে, তাহলে কি কোনো ভরসার জায়গায় লাথি পড়ছে? অর্থাৎ ভরসা থাকছে না। ভয় গেল কি গেল না তো পরেকার কথা। আমি যার উপর ভরসা করছি যদি ব্যবস্থা নাই নেওয়া হয়, তাহলে কিসের ভরসা? সে ভরসা তো আমি করতে পারছি না। আমি আজকে শোনা যাচ্ছে দেব থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, রচনা বন্দ্যোপাধ্যায়, 16 জন না কতজন এমপি লোকসভার, তারা বিজেপির সাথে চলে যেতে পারে, সোমবার দিনকে আলাদা ব্লক করতে পারে। এখানে 60 জন হয়ে গেছে। এই 60 জন আপাতত তারা বলছে আমরা কাজকর্ম করব, নতুন করে কিছু দেখা যাচ্ছে না। প্রশাসনিক বৈঠকে গিয়ে আমরা শুনলাম জাভেদ খানকে বলেছেন, কুণাল ঘোষ যেটা বললেন, শুভেন্দু অধিকারী, যে আপনার অনেকগুলো ইল্লিগাল আছে, সেগুলো লিগালাইজ করুন, সত্যি মিথ্যে বলতে পারবো না। আবার এই যে একটা এমপির দল যে চলে যাবে, তাহলে এরা ভালো হয়ে গেল। এরা কি তাহলে এদের ওপর ভরসা করা যায়? তাহলে ভরসাটা কার ওপর করেছিল? ভরসা তো করেছিল বিজেপির যে 12 জন এমপি, তাদের ওপর ভরসা আছে, আর বিজেপি সরকারের উপর ভরসা আছে যে না আমরা এদের কোনো টাচে থাকবো না, সংস্পর্শে, এদের গায়ে একেবারে পচা ডিম গুমুত লাগা, আমরা এদের সাথে নেই, এরা যা খুশি তাই করুক, আমরা এদের এক্সপোজ করব, আমরা এদের বিরুদ্ধে পলিটিক্যালি বলবো, আমরা যা খুশি তাই করব। কিন্তু তাদের আমরা তলে তলে মদত দেব, মদত দিয়ে আমি চেষ্টা করব যে ওদিকে চন্দ্রবাবু নাইডু, এদিকে নীতিশ কুমার যদি কোনো কারণে বিগড়ে যায়, তার দল যদি না অসুবিধে হয়, সিন্ডে সেখানে বিগড়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে, আমরা আবার ডিলিমিটেশন বিল বলে ওই মহিলা বিলের নাম করে ডিলিমিটেশনটাকে এনে পাস করাতে যাই 2/3 মেজরিটিতে, তাহলে যদি একটা লোকসভা এবং রাজ্যসভায় আলাদা ব্লক হয়ে করে ফেলতে পারি তৃণমূলের, ওই 28 জন এমপি এখন আছেন, একজন মারা গেছেন বসিরহাটের, তার মধ্যে আমার 19 জন দরকার, তাহলে আমার সেই ব্লকটা ভালো হয়ে গেল আমাকে সাপোর্ট করলে। এই বিধায়করা, এই যে 60 জন সই করেছেন, এরা সব ভালো হয়ে গেলেন কি? তাহলে ভরসা পাবে কোথায় মানুষ? মানুষ তো ভরসা পাবে না। প্রিয়াঙ্কা টিবরিওয়াল বা অন্য বিজেপির লোক তো ভরসা পাচ্ছে না। সেই কারণেই বারবার বলছি যে ভরসায় কি তাহলে লাথি পড়লে? এতগুলো বিষয় দেখুন, ইকোনমি ব্যাপার, হকার উচ্ছেদ থেকে শুরু করে হাওড়ার ফুলের হাট, আপনি সরকারি কর্মচারী থেকে শুরু করে অন্যান্য বিষয়, এমনকি পলিটিক্যালি আমার মনে হচ্ছে কোথাও যেন যে ভরসা করে মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে, আপনারা দেখেছেন দমদমের একটি ছবি খুব ভাইরাল হয়েছে যে মোদিকে ভরসা করুন, ভোট দিন, সেটা ভেঙে দেওয়ার বুলডোজারের দিন তলায় একটা রাবিশের মধ্যে পড়েছিল। এখন ঘটনা হচ্ছে এই ভরসার কি করতে পারছে মানুষ? শেষ প্রশ্নে আসি, তাহলে কেন বিজেপি এত দ্রুত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে? তার কারণ এখনো সমাজের একটা বড় সেকশন তাদের সমর্থন করছে। কিভাবে করছে? বাঙালি মধ্যবিত্তের মনন কিভাবে পরিবর্তন হয়েছে সেটা নিয়ে পরের এপিসোডে আসবো। তার আগে আপনারা যারা ভিডিওটি দেখলেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।